সুধী দর্শক, হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনা ও পরিচালনায় এখন আপনারা দেখবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন আজকের এই মক পার্লামেন্টে। বিজয়ের 40 বছর পূর্তি উপলক্ষে বিএসবি ক্যাম্ব্রিয়ান বিজয় দিবস বিতর্ক প্রতিযোগিতার আজকের এই ছায়া সংসদে যে বিষয়টি নির্ধারিত হয়েছে, সরকারের পক্ষ থেকে যেটি প্রস্তাব হিসেবে উত্থাপন করবে সেটি হচ্ছে সরকার গণমাধ্যমের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করছে না। আজকের এই ছায়া সংসদে সরকারি দল হিসেবে প্রতিযোগিতায় অবতীর্ণ হবে সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঢাকা এবং বিরোধী দল হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা। দর্শক মন্ডলী, আমরা সর্বপ্রথমেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। এই মক পার্লামেন্টের সরকারি দল সাউথ ইস্ট ইউনিভার্সিটির বক্তারা হল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হাসানুর রহমান, মাননীয় তথ্যমন্ত্রী নাদিমুল হক নোমান ও মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মীর আবিদুর রহমান। বিরোধী দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা হল মাননীয় বিরোধী দলীয় নেতা অমলান কিশোর, মাননীয় বিরোধী দলীয় উপনেতা রহিমা আক্তার হিমা এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য জয়ন্ত কর্মকার। বিএসবি ক্যাম্ব্রিয়ান বিজয় দিবস বিতর্ক প্রতিযোগিতায় আজকে আমাদের সাথে যে তিনজন সম্মানিত বিচারক উপস্থিত রয়েছেন, এবার আমরা তাদের সাথে পরিচিত হব। আমাদের সাথে রয়েছেন মাইনুল আলম, বিশেষ প্রতিনিধি দৈনিক ইত্তেফাক, রয়েছেন রোকেয়া পারভিন জুই, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, এবং আরো রয়েছেন ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের এই মক পার্লামেন্টটি পর্যবেক্ষণ করে আমাদের এই তরুণ বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক এবং যিনি স্বাধীনতোত্তর পরবর্তীকাল থেকে এখনো তার কলম থামাননি। আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি হচ্ছেন আজকের প্রধান অতিথি জনাব গোলাম সারোয়ার। আমরা জনাব গোলাম সারোয়ার দৈনিক সমকালের সম্পাদক, তার বক্তব্য শুনব আমাদের আয়োজনে এই বক্তাদের বক্তব্য শেষে। শুরু করছি আমাদের এই ছায়া সংসদ এবং সেই সাথে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে এই সংসদ মনে করে যে সরকার গণমাধ্যমের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করছে না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে আমাদের এই বিতর্কের প্রথম যে প্রপঞ্চটি রয়েছে সেটি হলো সরকার। সরকার বলতে 2/3 ভোটে গণমানুষের সরকার। এরপরে রয়েছে গণমাধ্যম। মাননীয় স্পিকার, গণমাধ্যম বলতে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়াকে আমরা বুঝাচ্ছি। স্বাধীনতা শব্দটি আজকের বিতর্কের খুবই জরুরি একটি শব্দ। স্বাধীনতা শব্দটির অর্থ হলো সাধারণভাবে যে সুযোগ সুবিধাগুলো আমরা ভোগ করতে পারি, তবে সেখানে সেই স্বাধীনতাটি যেন আইন সিদ্ধ হয়, তার মানে আপনি নেতিবাচক কোনো কিছু করতে পারবেন না। তাহলে গণমাধ্যমের স্বাধীনতা কি? গণমাধ্যমের স্বাধীনতা বলতে আমরা বুঝাচ্ছি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল এবং নিরপেক্ষ সংবাদের ক্ষেত্রে স্বাধীনতা। এবং তারপরে যে শব্দটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো নিরপেক্ষ। নিরপেক্ষ বলতে আমি দুটি ধারা বুঝাচ্ছি। প্রথমত, নিরপেক্ষের ক্ষেত্রে হস্তক্ষেপ শব্দটি এসেছে এবং হস্তক্ষেপের ক্ষেত্রে দুটি শর্ত। প্রথম শর্তটি হলো প্রত্যক্ষ শর্ত। প্রত্যক্ষ শর্ত কোনটি? সরকার গণমাধ্যমের উপর কোনো হস্তক্ষেপ করছে কিনা সংবাদ প্রকাশের ক্ষেত্রে। দ্বিতীয় শর্তটি হলো পরোক্ষ শর্ত, এবং সেক্ষেত্রে একটি সংবাদ পরিবেশনের পূর্বে সরকার সেটিকে সেন্সর করছে কিনা। তাহলে আজকে আমরা বিতর্কে যে দলীয় অবস্থান নিয়ে এগোচ্ছি সেটি হলো এই সংসদ মনে করে যে আজকে সরকার মানে বর্তমান গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার গণমাধ্যমের স্বাধীনতা, তার মানে হলো বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করছে না। মাননীয় স্পিকার, লক্ষ্য করে দেখুন বর্তমান প্রেক্ষাপটের ভিত্তিতে। মাননীয় স্পিকার, বর্তমান প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করে দেখব লিমন এবং কাদের এই দুটি নাম যখন আসলো তার সাথে সরকারের একটি খুব গুরুত্বপূর্ণ সংস্থা জড়িত ছিল মাননীয় স্পিকার, এবং তার সাথে মানবাধিকার সংস্থাও জড়িয়ে পড়লো মাননীয় স্পিকার। কিন্তু আমার কথা হলো সরকার এক্ষেত্রে কোন রকমের হস্তক্ষেপ করেনি মাননীয় স্পিকার, এবং হস্তক্ষেপ করেনি বলেই বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ কিন্তু আমরা পেয়েছি মাননীয় স্পিকার। পরবর্তীতে মাননীয় স্পিকার আমরা লক্ষ্য করি নারায়ণগঞ্জের যে সিটি নির্বাচন
নির্বাচন হলো। সেই সিটি নির্বাচনে আমরা দেখলাম যে দুটি দল রয়েছিল এবং প্রথমত সরকার সমর্থিত যে একজন নির্বাচিত লোক ছিল এবং পরবর্তীতে আরেকজন ছিল। এই দুইজনের মধ্যে যে আমরা প্রতিদ্বন্দ্বিতা দেখলাম এবং সেখানে খুব মাননীয় সংসদে একটু অপেক্ষা করুন, একটা প্রশ্ন উত্থাপন করুন। আপনি লিমনের কথা বললেন, যখন এই লিমনের ঘটনা এবং র্যাবের ভূমিকা যখন বিটিভিতে সরকার স্বায়ত্তশাসিত দেয়নি, বিটিভিকে যখন এই খবরটি কতটুকু র্যাবের প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হয়েছে সেটি একবার বলে যাবেন। মাননীয় স্পিকার খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং ওনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিটিভির কথা যখন বলা হচ্ছে সেটি হলো বাংলাদেশ সরকারের একটি সংস্থা মাননীয় স্পিকার, এবং সেটি যদি হয়ে থাকে, ওনারা আজকে বিরোধী দলে আছেন, ওনারা কি বলতে পারবেন যখন ওনারা ক্ষমতায় যাবেন ওনারা কি বিটিভিকে ব্যবহার করবেন না? কিন্তু মাননীয় স্পিকার, এখানে প্রশ্ন হলো বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে বেসরকারি চ্যানেল রয়েছে এবং সংবাদপত্র রয়েছে এবং এতগুলো সংবাদপত্র এবং চ্যানেলের মত প্রকাশের স্বাধীনতা কিন্তু সরকার দিচ্ছে এবং শুধু সেটিই না মাননীয় স্পিকার, পাশাপাশি হলো এই সরকার হলো সেই সরকার যার আমলে সবচেয়ে বেশি টেলিভিশন চ্যানেল এবং সংবাদপত্রকে উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে বলছিলাম মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার প্রথম আলোতে একটি সংবাদ আসলো, সেই খবরটি কি ছিল? প্রথম আলোর একেবারে প্রথম পেজে ছিল, সেটি হলো জনতার আইভি এবং সন্ত্রাসের ওসমান। মাননীয় স্পিকার, এই একটি সংবাদের মাধ্যমে সেই নির্বাচনের ফলাফল কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছিল মাননীয় স্পিকার। কেন মাননীয় স্পিকার? কারণ হলো যে জনসাধারণ যারা রুট লেভেলে রয়েছে মাননীয় স্পিকার, তারা কিন্তু বাংলাদেশের সংবাদপত্রকে অনেক বেশি বিশ্বাস করে এবং পাশাপাশি মাননীয় স্পিকার বিশ্বাস করে টেলিভিশন চ্যানেলের যে সংবাদগুলো মাননীয় স্পিকার, তাদেরকে প্রমাণ করতে হবে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং দায়িত্বশীল সংবাদের ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের বিরোধী দলীয় নেতা অম্লান কিশোরকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে মহাসংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমি একটি কথা দিয়ে শুরু করতে চাই। আজকে গণমাধ্যম কর্মীরা যারা আজকে গণমাধ্যমের মাধ্যমে আমাদের কাছে তথ্যটি দেয়, সেই গণমাধ্যম কর্মীদের যারা আমাদের মতোই মানুষ, যাদের আজকে নিরাপত্তাটি নাই, যখন সাগররুনির মতো সেই মানুষকে আজকে কোনো বিচার হয় না, সেখানে কিভাবে যখন সরকার চুপ করে থাকে, সরকার কোনো মতামতই দেয় না, সরকার কোনো সিদ্ধান্ত দেয় না, সেখানে অবশ্যই বলতে হয় আজকে এই যে তারা যে প্রস্তাবটি উত্থাপন করেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা হস্তক্ষেপ করছে মাননীয় স্পিকার, এবং এটা আমরা প্রমাণ করে দিয়ে যাবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা আজকে তাদের সংজ্ঞায়নে বলে গিয়েছেন যে আজকে গণমাধ্যমের যে ভূমিকা, অর্থাৎ মাননীয় স্পিকার তারা বলছেন চাপের কথা, আমরা চাপ বলতে বুঝাবো, হস্তক্ষেপ বলতে বুঝাবো স্বাভাবিক কোনো কাজে বাধাগ্রস্ত করা, এবং সেটি কিভাবে হতে পারে? সরকারি সরাসরি কর্তৃত্ব আরোপ এবং মনস্তাত্ত্বিক চাপ। মাননীয় স্পিকার, আমরা যদি বিটিভির কথা, আমি আমার পয়েন্ট অফ ইনফরমেশন উল্লেখ করেছিলাম, বিটিভি যদি হয় মাননীয় স্পিকার, বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হয়নি মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার বিটিভি আজকে সব মানুষের কাছে, গ্রামাঞ্চলের সব মানুষের কাছে পৌঁছে যায় মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, সে বিটিভির মাধ্যমে প্রকৃত ঘটনা কি আজকে মানুষের কাছে যাচ্ছে না মাননীয় স্পিকার? সেখানে সরকারের একটি বানানো তথ্য বিটিভি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে মাননীয় স্পিকার। সেখানে আজকে বিটিভির স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি হস্তক্ষেপ শব্দের ক্ষেত্রে বলে গিয়েছিলাম যে প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপ মাননীয় স্পিকার, কিন্তু বর্তমান যে বিরোধী দলীয় নেতা রয়েছেন উনি এসে নতুন করে হস্তক্ষেপের একটি সংজ্ঞা দিলেন মাননীয় স্পিকার। তাহলে কি উনি সংজ্ঞাকে চ্যালেঞ্জ করলেন মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের স্বার্থে আমি এখানে উল্লেখ করে দিয়ে গেছিলাম, কিন্তু মাননীয় স্পিকার আমরা চ্যালেঞ্জ করেন, আমরা সংজ্ঞানটিকে মেনে নিয়ে হস্তক্ষেপ বলতে যেটা বোঝাচ্ছে স্বাভাবিক কোনো কাজে বাধা দেওয়া, সেটিকে বুঝাচ্ছি। হস্তক্ষেপের বাধা দেওয়া এবং হস্তক্ষেপ কখনোই বিপরীতার্থক শব্দ হতে পারে না মাননীয় স্পিকার। এছাড়া মানুষের মনস্তাত্ত্বিক চাপের কথা বলছি, আমাদের দেশে বিটিভি ছাড়াও অনেকগুলো স্যাটেলাইট টেলিভিশন রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি কিছু উদাহরণ টেনে আনি। আমাদের মাহমুদুর রহমান মান্নার কথা নিশ্চয়ই সবার মনে আছে, সময়ের ভাবনা নামে একটি অনুষ্ঠান করতো, যেখানে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা হতো। কিন্তু মাননীয় স্পিকার, আজকে সরকারের কর্তৃত্বের কারণে, সরকার মনস্তাত্ত্বিক চাপের কারণে মাননীয় স্পিকার এই সময়ের ভাবনা অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছিল, এবং তারপর পরবর্তীতে আজকে সময়ের ভাবনা নিয়ে তার মাহমুদুর রহমান মান্না লিখেছিলেন কেন এটি বন্ধ হয়েছে, কি কারণে মাননীয় স্পিকার, সেটি তার আজও জানা নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি যা জানি, আজকে অনেক বিনিয়োগকারী, আজকে আমাদের সাধারণ মানুষের মতো বিনিয়োগকারী আছে, শেয়ার বাজারে বিনিয়োগ করেছে, কিন্তু যখন এই বিনিয়োগকারীদের আজকে যে টাকাটি রয়েছে সেটি যখন সরকারি কিছু লোকের হাতে চলে যায়, কিন্তু সরকার কোনো ভূমিকা পালন করে না, এবং তথ্যটি আসলে কারা এর জন্য দায়ী, সরকার যখন সেটি প্রকাশ করতে ব্যর্থ হয়, সেখানে গণমাধ্যমের হস্তক্ষেপ করছে এই সরকার। মাননীয় স্পিকার, আজকে আমরা যে জিনিসটি দেখি যে বর্তমান যে আমাদের, আমরা একটা প্রশ্ন করব, শেয়ার বাজার নিয়ে কোন খবরটা কাউকে আসেনি? যখন এই শেয়ার বাজার নিয়ে বলা হয় আজকে দরবেশের হাত রয়েছে, সেই দরবেশের হাতটি কতটুকু লম্বা, যখন শেয়ার বাজার সেই গণমাধ্যমে সেটি প্রকাশ করে না মাননীয় স্পিকার, অর্থাৎ সেই দরবেশের ভূমিকা কতটুকু, তার নেতিবাচক প্রভাবটি কতটুকু আছে যখন আমরা জানতে পারি না, সেটি হচ্ছে মাননীয় শেয়ার বাজার নিয়ে আমাদের আজকে একটি ভ্রান্ত ধারণা। মাননীয় স্পিকার, আমরা একটি সূচকে আসি। 2001 সালে একটি রিপোর্ট প্রকাশ করা হয়, যেখানে বলা হয় গণমাধ্যমের বর্তমান স্বাধীনতার ক্ষেত্র 3 ধাপ পিছিয়েছে, এবং মাননীয় স্পিকার তার
3 বছরের সে ধাপটি রয়েছে 8 ধাপ, অর্থাৎ মাননীয় স্পিকার সেখানে প্রমাণিত হয়ে যাচ্ছে বারবার যে বর্তমান সরকার এই গণমাধ্যম যে স্বাধীনতা হস্তক্ষেপ করছে তারই ফলশ্রুতিতে আজকে আমাদের গণমাধ্যমে যে স্বাধীনতা স্বাধীনতা রয়েছে সেটি বারবার বাধাগ্রস্ত হচ্ছে। মাননীয় স্পিকার তিনি নারায়ণগঞ্জ নির্বাচনের কথা বলে গিয়েছেন, কিন্তু মাননীয় স্পিকার নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে যখন এটিএন বাংলায় খবর প্রকাশ করা, এটিএন নিউজে খবর প্রকাশ করা হয় এবং প্রথম আলোতে খবর প্রকাশ করা হয়, কিন্তু সেখানে যখন শামীম ওসমান সেই নারায়ণগঞ্জে এটিএন নিউজকে তিনি বিলুপ্ত ঘোষণা করেন, সেখানে তিনি বাধাগ্রস্ত করেন, সেখানে মাননীয় স্পিকার সেই সরকারি বর্তমান সরকার আজকে এই গণমাধ্যমে হস্তক্ষেপ করছে। এটি আমরা বারবার প্রমাণ করে দিয়ে যাবো এবং মাননীয় স্পিকার আজকে এই সংসদে যে আমি যে তথ্যটি দিলাম, যে তথ্যগুলো উপস্থাপন করলাম তার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে যে মাননীয় স্পিকার আজকে বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা হস্তক্ষেপ করছে। মাননীয় স্পিকার এবং ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। আহ্বান করছি মাননীয় তথ্যমন্ত্রী, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত নাদিমুল হক নোমান কিভাবে আজকের এই প্রস্তাবকে ব্যাখ্যা করেন। বিরোধী দলীয় নেত্রী যখন সংসদে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে কথা বলেন এবং তার প্রধান উৎস যখন হয় পত্রিকা, তখন আমরা এমনিতেই বুঝতে পারি এখন এই গণমাধ্যমের স্বাধীনতার কি অবস্থা। ধন্যবাদ বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের বিরোধী দলীয় নেতা এইমাত্র বলে গেলেন সাগর রুনি হত্যাকাণ্ডের কথা। তিনি যে কথাটি বলেছেন সেটি সম্পূর্ণভাবে নিরাপত্তা ভিত্তিক। এখানে তথ্য মন্ত্রণালয় বা তথ্য এর মাধ্যমে যে কাজটি রয়েছে সাংবাদিকদের, সেটা কোনোভাবে হস্তক্ষেপ করা হচ্ছে না। যদি এটাই হতো তবে পদ্মা সেতু নিয়ে যেই দুর্নীতি প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে যে সাংবাদিকের মাধ্যমে, তারই হত্যা হওয়ার কথা ছিল আগে। মাননীয় স্পিকার, প্রথম থেকে সাংবাদিকের উপর আঘাত আসা মানে স্বাধীনতা হস্তক্ষেপ করা নয়। তাহলে যে সাংবাদিকরা সংবাদ পরিবেশন করছেন তারা যদি আক্রান্ত হয় তাহলে কি সংবাদটি ভালোভাবে প্রভাবিত হবে কিনা? উনি আসলে আমার বক্তব্যটি না বুঝেই প্রশ্নটি করেছেন, যা কিনা বিরোধী দল সবসময় করে থাকে। আমি এটিই বলছি, স্বাধীনতা মানে সেটাই না। আপনি যদি কোনো টকশোর মাধ্যমে যদি কোনো দেশের বা সরকারের বা জনগণের মান ক্ষুণ্ণ করার মতো কোনো অনুষ্ঠান আপনি চালিয়ে যান, তবে সেটি ক্ষেত্রে অবশ্যই সরকারের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে। মাননীয় স্পিকার তিনি বলে গেলেন সাগরণী হত্যাকাণ্ডের কথা। এখন পর্যন্ত মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি হচ্ছে সেই জায়গাতে যখন বিরোধী দলের সাংসদের একজন বক্তব্য প্রচার করার নিয়ে কথা বললেন, যখন 12 মার্চের ঘটনা নিয়ে বিভিন্ন চ্যানেলে যখন প্রকাশ করা হয়, তখন পরবর্তীতে যখন সেই চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিভাবে বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা হস্তক্ষেপ করছে না, এটি একবার প্রমাণ করে দিয়ে দেবেন। আসলে প্রশ্নটির জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। তিনি আসলে প্রশ্নটি না বুঝে আমাদের এই প্রশ্নটি করছেন। তিনি আরেকটু পিছনে যদি চলে যান, আরেকটু পিছনের দিকে যদি চলে যান, তবে ওনার মনে রাখতে হবে যে অচলাবস্থাটা সৃষ্টি হয়েছিল সেটি তিনি কিভাবে জানতে পেরেছিলেন। তিনি এটি কখনোই ইলেকট্রনিক অথবা প্রিন্ট মিডিয়া ছাড়া জানা সম্ভব ছিল না। এবং তিনি যেটি বুঝতে ভুল করেছেন, সেদিন যে 3টি চ্যানেল বন্ধ হয়েছিল, একটি হচ্ছে 21 টেলিভিশন, 2 হচ্ছে বাংলা ভিশন এবং দিগন্ত। এই 3টি চ্যানেলের কথা যদি আমরা ধরি, এর প্রধান 3টি কাজ রয়েছে যে এই ক্ষেত্রে আপনি যদি কোনো উদাহরণ দেখাতে পারেন যে এর সাথে সরকার সরাসরি ভাবে জড়িত ছিল, তবে আমরা সরকার সরাসরি হস্তক্ষেপ করছে। কিন্তু এখানে সরকার কোনোভাবে সরাসরি হস্তক্ষেপ করেনি। মাননীয় স্পিকার, এরপরে যদি আমরা দেখি পদ্মা সেতু দুর্নীতির কথা, পদ্মা সেতু দুর্নীতি নিয়ে আবুল হোসেনকে যে পরিমাণে মন্তব্য শুনতে হয়েছে, শুধু তাই না, তার আগে তাকে ঢাকায় ময়মনসিংহ সড়কের জন্যও কিন্তু তাকে অনেক সমালোচনা শুনতে হয়েছে। কিন্তু তারপরেও সরকার থেকে এই ধরনের কোন সংবাদ প্রচারের উপর কোন ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়নি। মাননীয় স্পিকার, এ দ্বারাই প্রমাণিত হয় সরকার গণমাধ্যমের স্বাধীনতার উপর কোনোভাবেই হস্তক্ষেপ করছে না। অতএব এই প্রস্তাবটি যেন এই মহান সংসদে পাশ হয়, তার জন্য আমরা আবেদন জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা রহিমা আক্তার হিমাকে তার বক্তব্য প্রদান করার জন্য। স্বাধীনতা নিয়ে অনেক কথা হয়ে গেল নিরপেক্ষতা নিয়ে। কথাটি হচ্ছে নিরপেক্ষ যে সাংবাদিকদের আমরা নিরপেক্ষ বলবো, সেই সাংবাদিকটিকে একটা গাছ কিনা, সেটি হচ্ছে প্রশ্নবিদ্ধ। মাননীয় স্পিকার, যদি আজকে সাংবাদিক একটি গাছ না হয়, তাহলে অবশ্যই সেই সাংবাদিকের ভালো এবং মন্দ বিবেচনা করার একটি বিবেক থাকবে। মাননীয় স্পিকার, তার কাছে যেটি ভালো মন্দ মনে হবে, যদি সে গাছ না হয়ে থাকে, তাহলে অবশ্যই সে যেটিকে ভালো মনে করবে সেটিকে সংবাদে প্রকাশ করবে। মাননীয় স্পিকার, বিটিপিকে নিয়ে অনেক কথা হয়ে গেল। বিটিপি বর্তমানে আমরা বিটিপিকে কি দেখতে পাই, সে সরকারের মদতপুষ্ট একটি প্রতিষ্ঠান। মাননীয় স্পিকার, আজকে সরকারি দলীয় মন্ত্রীরা যেখানে যে অনুষ্ঠানে যায়, সেখানে আমরা বিটিপিকে বাধ্যতামূলক যেতে দেখি। মাননীয় স্পিকার, বিটিপি যখন স্বায়ত্তশাসন চায়, যখন বিটিপিকে সরকার স্বায়ত্তশাসন দেয় না, তার মানে কি এটাই না মাননীয় স্পিকার যে আজকে সরকার গণমাধ্যমকে স্বাধীনতা দিচ্ছে না? মাননীয় স্পিকার, কথা হয়ে যাচ্ছে লিমনকে নিয়ে কথা বলেছে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি র্যাবের সাথে লিমনের সংঘর্ষ, লিমনের পঙ্গুতে দেখেছি।
দেখেছি মাননীয় স্পিকার। কথা হচ্ছে সেই বিটিভি সেখানে র্যাবের বিপক্ষে এবং লিমনের সপক্ষে কোনো বক্তব্য দিয়েছিল কিনা, কোনো সম্প্রচার করেছিল কিনা, আজকে সরকারি দল থেকে সেটি বলে দেবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা দেখেছি র্যাব কিভাবে দরবারে কোটি টাকা লুট করেছিল মাননীয় স্পিকার। সেইখানে যখন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলে মাননীয় স্পিকার যে একটি নির্দিষ্ট দল সম্পর্কে এমন কোন তথ্য মিডিয়াতে প্রকাশ করা যাবে না যাতে সেই দলটির ভাবমূর্তি নষ্ট হয়, সেইখানে কি আমরা বলতে পারবো না যে সংবাদপত্রকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, নারায়ণগঞ্জের একটু অপেক্ষা করুন। জি, উনি লিমনের এই বিষয়টির ক্ষেত্রে যে র্যাবের মহাপরিচালক বা র্যাবের উচ্চ পর্যায়ের যে লোকটি রয়েছেন তার কথা বললেন, উনি এই তথ্যটি কোথায় থেকে পেয়েছেন মাননীয় স্পিকার? এটি হলো মাননীয় স্পিকার, যেহেতু উনি আজকে একটি মক পার্লামেন্টের প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন, তাহলে ওনার এই জ্ঞানটি নিয়ে আসা উচিত ছিল এখানে যে র্যাবের কোন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে মাননীয় স্পিকার এই কথাটি। মাননীয় স্পিকার, কথা হচ্ছিল নারায়ণগঞ্জের উপনির্বাচন নিয়ে। সেখানে আমার দলের নেতা এসে খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে গিয়েছেন যে কিভাবে যখন শামীম রহমানের বিরুদ্ধে যখন এটিএন নিউজের কোনো সংবাদ প্রকাশ করা হয় তখন সেই এটিএন নিউজকে কিভাবে বন্ধ করে দেওয়া হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাহমুদুর রহমান যখন এটিএন এর রাতে যে সরকারের গঠনমূলক সমালোচনা অনুষ্ঠান করে তখন সেটি একটি চিঠির মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় মাননীয় স্পিকার, এবং পরবর্তীতে সে যখন বাংলা ভিশনে একটা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানটিও যখন বন্ধ করে দেওয়া হয় মাননীয় স্পিকার, তখন অবশ্যই আমাদের বলতে হবে যে সরকার গণমাধ্যমকে স্বাধীনতা দিচ্ছে না। যদি সাংবাদিকরা হয় নিরপেক্ষ এবং তখন যখন তাদের বিবেক থাকবে ভালো মন্দ বিবেচনা করার, তখন অবশ্যই সেখানে তাদের ভালো মন্দ বিচার করে সংবাদ প্রকাশ করতে পারবে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি 12 এবং 14 মার্চের মহাসমাবেশ যেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল 21 টিভি, বাংলা ভিশনের টিভি, বাংলা ভিশন টিভি, ইসলামিক টিভি সাময়িক সময়ের জন্য মাননীয় স্পিকার, শুধুমাত্র সরাসরি সম্প্রচারের জন্য মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আরেকটি দেখেছি 21 রাতে অনুষ্ঠানে যখন অঞ্জনরা একটি অনুষ্ঠান প্রচার করে, সেইখানে যখন অনুষ্ঠানটি শুরু হতে একটু লেট হয়ে যায় মাননীয় স্পিকার, তখন যখন দর্শক ফোন দিয়ে বলে অঞ্জন রায় আমরা ভয় পাচ্ছিলাম আপনার অনুষ্ঠানটি কি বন্ধ হয়ে গেল নাকি মাননীয় স্পিকার, তখন আমাদের সেখানে বুঝতে অবশ্যই বাকি থাকে না যে আমাদের গণমাধ্যম আজকে স্বাধীন নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী এসে বলে গিয়েছিল এই সরকারের আমলে সবচেয়ে বেশি চ্যানেল এসেছে। হ্যাঁ, চ্যানেল এসেছে, সেটা আমরাও মেনে নিচ্ছি, কিন্তু চ্যানেল আসা মানে কি গণমাধ্যমের স্বাধীনতা? কখনোই না। সেই গণমাধ্যম কতটুকু সংবাদ নিরপেক্ষভাবে প্রকাশ করতে পারছে, তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে প্রকাশ করতে পারছে মাননীয় স্পিকার, সেটি হচ্ছে স্বাধীনতার বিষয় আজকে সংসদের সবার ভাষ্য অনুযায়ী। সুতরাং মাননীয় স্পিকার, আমি বলতে চাচ্ছি যে এই সংশোধনের প্রস্তাবটি গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এবার আমরা বক্তব্য শুনব মাননীয় সদস্য সরকারি দলের মীর আবিদুর রহমানের কাছ থেকে। ধন্যবাদ মাননীয় স্পিকার এই মহান সংসদে আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি বলে দিতে যাচ্ছি যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলে গেছেন। তিনি বলে গেছেন যে এই সংসদ মনে করে যে সরকার গণমাধ্যমের স্বাধীনতার উপর প্রত্যক্ষ বা পরোক্ষ কোন রকমের হস্তক্ষেপ করে যাচ্ছে না। আপনারা একটি উদাহরণ দেখে যান যে কোনোভাবে হস্তক্ষেপ করছে কিনা। আপনারা কিন্তু এটা দেখাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। একের পর এক ভ্রান্ত যুক্তি আপনারা দাঁড়া করে গিয়েছেন। আপনারা বিটিভি নিয়ে অনেক কথা বললেন। আরে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও তো বিটিভিকে নিজের প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করেছে, আপনারা করেননি? আমরা এই সরকার বারবার বলে আসছি যে বিটিভিকে স্বায়ত্তশাসন দিতে হবে, কিন্তু এ ব্যাপারে একটা পরিকল্পনার প্রয়োজন আছে। কারণ বিটিভি যারা সাংবাদিক আছে, তাদের কর্মকর্তা আছে, তাদেরও এগিয়ে আসতে হবে। তারাও একটু তেলবাজি করতে চায়। এই অবস্থান থেকে যদি তারা সরে না আসে, এক সরকারের পক্ষে কিন্তু সবকিছু করা সম্ভব নয়। আর বিটিভির বর্তমানে ভূমিকাই বা কতটুকু? এটিএন বাংলার কথা ধরুন, দেশ ও মানুষের কথা বলে। বাংলাদেশের প্রতিটি জেলায় এটিএন বাংলা কিন্তু পৌঁছে গেছে, তারা সংবাদ খবর প্রচার করছে। বিটিভির উপর কিন্তু আমরা নির্ভর করে নেই। দ্বিতীয় কথা বলেন সাগররুনির কথা। সাগররুনির কোন খবরটা আমরা টিভিতে পাইনি? সব খবর এসেছে। শেষ পর্যন্ত কিনা যখন সাংবাদিকরা নিজেদের দায়িত্বজ্ঞান ভুলে অনেক ভ্রান্ত কথাও লিখেছে, এমনকি পরকীয়ার মতো একটা নির্লজ্জ এবং ব্যর্থ কথাও বলে গেছে, তখন বাধ্য হয়ে আমাদের বলতে হয়েছে যে এমন কোন সরকার, এমন কোন সংবাদ আপনারা প্রচার করতে পারবেন না যাতে করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং তাদের পরিবারের প্রতি একটা কালিমা লাগে। কারণ পরিবাররাও হাত জোর করে বলেছেন আপনারা এমন কিছু ভাববেন না যাতে করে তাদের ভাবমূর্তি নষ্ট হয়। আপনারা বলে গেলেন মনস্তাত্ত্বিক চাপ। আমি এই সরকারের সংসদ সদস্য হিসাবে স্পষ্টভাবে বলতে যাচ্ছি যে কোন প্রকার টকশো, কোন প্রকার অনুষ্ঠানের প্রতি আমরা কোন রকমের নিষেধ দেইনি। আপনারা প্রমাণ দিয়ে যান, লিখিত প্রমাণ দিয়ে যান। আপনারা হাইকোর্ট এবং আইনের প্রমাণ দিয়ে যান যে কোন টকশো আমরা সরকার বন্ধ করেছি। একটি টকশো বন্ধ হয়নি, যত সমালোচনাই হোক না কেন, কোন টকশো কিন্তু আমরা বন্ধ করিনি। মাননীয় সদস্য অপেক্ষা করুন। যখন বিরোধী দলের নেত্রীর বক্তব্য নিয়ে যখন গণমাধ্যম প্রকাশ করা হয়, যখন বিচারপতিরা তথ্য সচিবকে নির্দেশ দেন এই গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, সেখানে কিভাবে বর্তমান সরকার এই গণমাধ্যমে হস্তক্ষেপ করছে না, এটা বারবার ব্যাখ্যা দিয়ে যাবেন। বিরোধী দলীয় নেতা বা নেত্রীর কোনো কথাই কিন্তু আমরা কখনো বলি প্রচার করা যাবে না। এমনকি সংসদে গিয়ে তারা যেরকম নির্লজ্জ হয়ে আপনারা গালাগালি করে আসছেন, সেটাও কিন্তু প্রচার মাধ্যমে এসেছে। কোন বিষয়টা আসছে না আপনাদের ব্যাপার? আমাদের যে কোনো দুর্নীতি, যে কোনো সমস্যা সবকিছুই তো প্রচার হচ্ছে। আপনারা কিভাবে বলে প্রচার হচ্ছে না? এবং 12ই মার্চে যে 3টি চ্যানেল বন্ধ হয়েছে, আপনারা কি লিখিত প্রমাণ দিতে পারবেন যে তথ্য মন্ত্রণালয় থেকে কোন প্রকার লিখিত বক্তব্য এসেছে? কোনো বক্তব্য তো আসেনি।
এটা কোনো স্বার্থান্বেষী মহল তাদের চক্রান্ত হতে পারে। জি, আরেকটা ইনফরমেশন নাই দেখি। যখন মাহমুদুর রহমান মান্নার একটি পত্রিকাতে লিখে গিয়েছিল যে কে বন্ধ করলো এবং সময়ের ভাবনা এবং কেন, সেখানে যখন তিনি বলে গিয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী চেয়ারম্যানকে বলেছিল যে এই পত্রিকাটি বন্ধ করুন, এই লেখাটি যখন পত্রিকাতে প্রকাশ হয় তখন কিভাবে বলবেন যে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেনি? ধন্যবাদ আপনাকে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতার উপর উচ্চকণ্ঠ, তিনি কোনোভাবেই কোনো টক শো বন্ধ করেননি এবং আপনারা এটা মিথ্যা অভিযোগ করছেন তার উপর, এবং এটা ন্যাক্কারজনক একটা কথা। কোনো টক শোর কোনো নিষেধাজ্ঞা কিন্তু আমরা দেইনি। এমনকি শেয়ার বাজার নিয়ে কথা বলেন, শেয়ার বাজার নিয়ে কোন কথাটা আসেনি? আব্দুল্লাহ আল মুহিতকে প্রতিদিন তাকে আক্রমণ করে দেওয়া হয়েছে এবং তাকে সমালোচনার মুখোমুখি হয়েছে, সব খবরই তো এসেছে। নারায়ণগঞ্জের কথা বললেন, নারায়ণগঞ্জে তো প্রথম আলো সুন্দরভাবে বলে দিয়েছে যে গডফাদার শামীম ওসমান এবং জনতা রাইভি, এইরকম খবর যেখানে প্রকাশ হচ্ছে সেখানে আপনারা কিভাবে বলবেন যে আমরা হস্তক্ষেপ দিচ্ছি? আপনাদের প্রতিটা যুক্তি খেলো যুক্তি, আপনারা সম্পূর্ণ অন্যায়ভাবে একের পর এক কল্পিত বিভিন্ন অভিযোগ আপনারা দিয়ে যাচ্ছেন। যে সময়ের ভাবনার কথা বললেন, এর সাথে কখনোই জড়িত নয়। আপনারা আদালতের কোনো নির্দেশনা দেখান, আপনারা মামলা করুন, এরকম তো কিছুই নেই। শুধু আপনাদের মুখের কথায় কখনোই একজন প্রধানমন্ত্রী একটা টক শো বন্ধ করবে, এর চেয়ে ভ্রান্ত এবং এর চেয়ে লজ্জাজনক একটা অপবাদ হতে পারে। সুতরাং আপনারা যদি দেখেন আপনাদের আমলের কথা আর আমাদের কথা, আপনাদের সময় যে অবস্থা ছিল, বর্তমানে সাংবাদিক এবং সাংবাদিকের স্বাধীনতা অনেকখানি এগিয়ে গেছে এবং আমাদের সরকার যে পরিমাণ স্বাধীনতা সাংবাদিককে দিয়েছে আর কোন সরকার দিতে পারেনি। সুতরাং আপনাদের প্রতিটি যুক্তি খেলো যুক্তি, আপনার যেভাবে যুক্তি ছাড়া আমাদের উপর অপবাদ চাপিয়ে দেন সেভাবেই চাপিয়ে গেছেন। সুতরাং মাননীয় স্পিকার, এই বিলটি পাস করা হবে। ধন্যবাদ সরকারি দলের সদস্য মীর আবিদুর রহমানকে। এবার আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় সদস্য জয়ন্ত কর্মকারকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। এতক্ষণ যে আলোচনাটি হয়েছে মাননীয় স্পিকার, আজকে বিটিভির কথা যখন এসেছে, বিটিভির কথা, তখন বারবার সরকার দল থেকে বলা হয়েছে এটি একটি সরকারি প্রতিষ্ঠান, কেন বারবার বিটিভির উদাহরণ আসছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যদি আমরা দেখি মাননীয় স্পিকার যে বিটিভি বাংলাদেশে অন্যতম একটি গণমাধ্যম মাননীয় স্পিকার, এবং অধিকাংশ মানুষের কাছে যেহেতু এটি পৌঁছায় মাননীয় স্পিকার, সেই বিটিভির ভূমিকাটি যদি হয় এমন যে সরকার যা বলছে তাই বিটিভি বলে, অর্থাৎ এই যে স্বায়ত্তশাসন দেওয়ার কথাটি ছিল সেটি নিশ্চিত হয় না মাননীয় স্পিকার, সেক্ষেত্রে দেখা যায় যে গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এরপর আসছি যে উনি বলে গেলেন যে খুব সুন্দর একটি পরিবেশে কাজ করছে এবং অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করে এখন স্বাধীনতাটি পাচ্ছে বর্তমান গণমাধ্যমগুলো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এটি খুবই হাস্যকর একটি যুক্তি মাননীয় স্পিকার, যে যেখানে বলা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ আছে কিনা, সেই হস্তক্ষেপের জায়গাগুলো সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বারবার বলা হচ্ছে যে সম্পূর্ণ স্বাধীনতাটি পাচ্ছে মাননীয় স্পিকার। এবার আসছি মাননীয় স্পিকার, আমি কিছু তথ্যের মাধ্যমে দেখিয়ে যাব তারা এতক্ষণ যা বলে গেল সম্পূর্ণ ভুল একটি কথা বলে গেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, খুবই সোজা একটি কথা, যে তথ্য প্রবাহের ক্ষেত্রে যে বাধার কথা আমরা বলি মাননীয় স্পিকার, এই বাধাটি আছে কিনা, যদি আমরা দেখি এই বাধাটি আছে তাহলে বলবো হস্তক্ষেপ করছে, এবং আমরা দেখছি সেই বাধাটি রয়েছে মাননীয় স্পিকার। কিভাবে বাধাটি রয়েছে? যখন এই যে বিভিন্ন অ্যাক্ট করা হয় মাননীয় স্পিকার, এই যে এই অবাধ তথ্য প্রবাহ আটকানোর জন্য যে অ্যাক্টগুলো গঠন করা হয় এবং বিভিন্নভাবে তথ্য প্রবাহ বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়, কিন্তু তার বিপরীতে এই যে গণমাধ্যম কর্মীরা আছে তাদের আমরা একটা প্রশ্ন গ্রহণ করি। মাননীয় সংসদ সদস্য, আপনি কিন্তু অনেক হাওয়ার উপর কথা বলছেন। কোন অ্যাক্ট সেটা সুনির্দিষ্ট ভাবে বলে যান যে আমরা কোন অ্যাক্ট পাস করিয়েছি যার মাধ্যমে সংবাদ মাধ্যম এখন স্বাধীনতা পাচ্ছে না। মাননীয় স্পিকার, এরকম ধরে আমি বলছি মাননীয় স্পিকার, এরকম ধরে অ্যাক্টগুলোর কথা যদি বলি তাহলে 4 মিনিটে কুলবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি এক্ষেত্রে সহজে বলতে পারি অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট মাননীয় স্পিকার। এই যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের কথা বলা আছে মাননীয় স্পিকার, যে আরেকটি মাননীয় স্পিকার 39-এর 2 নম্বর ধারায় বলা আছে মাননীয় স্পিকার, যে গণমাধ্যম মানে সরকার যদি ইচ্ছা করে রিজনেবল কজ, মানে যুক্তিসঙ্গত কারণে এই সংবাদটি প্রচার করতে পারবে না, অর্থাৎ সরকার যদি মনে করে যে এটি প্রচার করতে পারবে না ওই গণমাধ্যমটি মাননীয় স্পিকার, এই রিজনেবল কজটি কি মাননীয় স্পিকার, সেই ব্যাখ্যাটি কিন্তু দেয়া নেই মাননীয় স্পিকার। শুনি আমরা, এটা সম্পূর্ণ একটা প্রশ্ন আছে। সবকটা দেশে এটা আইন আছে যে দেশের ভাবমূর্তি নষ্ট করে বা জনমনের বিভ্রান্তি ছড়ায় এমন খবরের উপর সরকার হস্তক্ষেপ করতে পারে। যদি এরকম কোন আইন থেকেও থাকে, আমরা কি দোষটা করেছি? দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন খবর কেন আমরা প্রকাশ করি? সেই জায়গায় আমি আসছিলাম, জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করে, তদন্তে ব্যাঘাত করে, এই ধরনের খবর আমরা কেন প্রকাশ করবো? মাননীয় স্পিকার, সেই জায়গায়
আসছিলাম যে যখন এই অ্যাক্টটি করা হয় আটকানোর জন্য, সংবাদকে আটকানোর জন্য, এবং রিজনেবল কস্টটি যখন খাটানো হয় বিরোধী দলের বক্তব্য প্রচারের ক্ষেত্রে মাননীয় স্পিকার, সেই রিজনেবল কস্টটি খাটানো হয় না প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছে সেই সময় মাননীয় স্পিকার, তখন আমরা নিশ্চিন্তে বলতে পারি যে এই গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করছে। এরপরের যে বিষয়টি মাননীয় স্পিকার, যে আমরা যদি দেখি যে গণমাধ্যমের কর্মী যারা রয়েছে এই কর্মীদের স্বাধীনতাটি কি রকম রয়েছে মাননীয় স্পিকার, তাহলে দেখতে পাবো 2011 সাল পর্যন্ত যে রিপোর্টটি আমরা পেয়েছি, মোট যে সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন 529 জন মাননীয় স্পিকার। শুধুমাত্র 2011 সালে 206 জন আক্রান্ত হয়েছেন বিভিন্ন ধরনের হামলায় মাননীয় স্পিকার। এরপর যেটি আসছে একটি আন্তর্জাতিক তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে মাননীয় স্পিকার, তথ্যসূত্রটি হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার মাননীয় স্পিকার, এবং এদের তথ্য অনুযায়ী গত 3 বছরে মাননীয় স্পিকার সরকার 8 ধাপ পিছিয়েছে এই সংবাদপত্রের বা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে মাননীয় স্পিকার। যেখানে আমরা এই আন্তর্জাতিক একটি প্রতিবেদনে দেখতে পারি যে সরকার 8টি ধাপ পিছিয়েছে মাননীয় স্পিকার। এই পিছিয়ে যাওয়ার কারণটি মাননীয় স্পিকার কি? আপনার সময় শেষ হয়েছে, তবুও আপনি আরো 10 সেকেন্ডের মধ্যে বক্তব্য শেষ করুন। তাই মাননীয় স্পিকার, যে জায়গাগুলো আমরা দেখালাম যে তারা যেটি বলেছে 3টি ক্ষেত্র, এই 3টি ক্ষেত্র থেকেই আসলে এই বস্তুনিষ্ঠ দায়িত্বশীলতা এবং নিরপেক্ষ জায়গা থেকে আমরা দেখিয়েছি যে বর্তমান সরকার যেটি করছে সেটি আসলে এই স্বাধীনতায় হস্তক্ষেপ করছে মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার, প্রস্তাবটি যেন কোনো ক্রমে গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। মক পার্লামেন্টে সরকারের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করা হয়, সরকার গণমাধ্যমের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করছে না। 2টি বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি আজকে এই শানিত কথার লড়াইয়ে মুখোমুখি হয়েছে। এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, দৈনিক সমকালের সম্পাদক জনাব গোলাম সারোয়ার। প্রধান অতিথি হিসাবে তার বক্তব্য শুনবো। আমি গণমাধ্যমের স্বাধীনতা, সরকারের হস্তক্ষেপ, আমাদের বর্তমান প্রেক্ষাপট এবং বিভিন্ন ইস্যুগুলো তার কাছ থেকে। তবে তার পূর্বে আমরা যুক্তি খণ্ডন পর্বে আবারও শুনে নেই 2 দলের দলনেতার বক্তব্য, এবং সে কারণেই প্রথম আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় নেতা অম্লান কিশোরকে যুক্তি খণ্ডন পর্বে আবারও 2 দলের তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবারও সুযোগ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমি মাননীয় সরকার দলীয় একটি কথাতে আমি চলে যাচ্ছি, সেটি হচ্ছে মাননীয় স্পিকার তারা যখন হস্তক্ষেপের কথা বলেন সেখানে মাননীয় স্পিকার প্রত্যক্ষ এবং পরোক্ষ উল্লেখ করে দিয়ে গেছিলেন মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, আমরা যখন পাল্টা বিরোধিতা করতে যাই, আমরা প্রত্যক্ষ হস্তক্ষেপ বলতে আমরা যখন বুঝাচ্ছি যখন বিটিভির উপরে বিটিভিতে কোন তথ্যটি প্রকাশিত হবে যখন সরকার নির্ধারিত করে দেয়, এবং পরোক্ষ বলতে যখন আজকে স্যাটেলাইট টেলিভিশনে বিভিন্ন ধরনের সময়ের ভাবনা 21 রাত বিভিন্ন অনুষ্ঠান যখন প্রচারিত হয়, সেই অনুষ্ঠানগুলোর উপর যখন বাধা আসে এবং পরবর্তীতে ফলশ্রুতি দেখা যায় সেই টকশোগুলো বন্ধ করে দেওয়া হয়, সেটি হচ্ছে পরোক্ষ চাপ। অর্থাৎ মাননীয় স্পিকার, তাদের এই ধারণাটি, তাদের যারা যে জায়গাটি দাঁড়িয়ে বিতর্ক করার চেষ্টা করছেন সেটি সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা বলে গেছেন সাগরণী ঘটনা তার আজকে বিতর্কের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করেনি মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, যখন এই খুনিদের ধরার যোগ্যতা থাকা সত্ত্বেও পুলিশের কর্মকর্তারা যখন খুনিদের ধরেন না, এবং যখন আজকে বিভিন্ন জায়গায় সমাবেশ হয় এবং ফলশ্রুতিতে আজকে যখন তারা বাধ্য হয় মন্তব্য করতে, আজকে আমাদের স্বাধীনতা খর্বিত হচ্ছে, আজকে আমরা নিরাপত্তাহীন মনে করছি। অর্থাৎ মাননীয় স্পিকার, আজকে আমি কোন শব্দটি, কোন নিউজটি প্রকাশ করব সেটি আমি যখন জানবো না, অর্থাৎ মাননীয় স্পিকার সেক্ষেত্রে সেই নিউজটি প্রকাশ করার স্বাধীনতা আমি ফিল বোধ করবো না, তখনই মাননীয় স্পিকার আজকে গণতন্ত্রের স্বাধীনতা, আজকে গণমাধ্যমের স্বাধীনতা খর্বিত হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমরা যদি দেখি তারা বলছে সরাসরি হস্তক্ষেপের কথা মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার যারা বলছে আমরা নাকি কিভাবে 12 মার্চের ঘটনাটি জানতে পারলাম, কিন্তু 12 মার্চের ঘটনাটি জানানোর পরে যখন 21 টিভি, বাংলা ভিশন এবং ইসলামিক টিভিকে সাময়িক সময়ের জন্য সম্প্রচারটি বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ মাননীয় স্পিকার এই গণমাধ্যমের উপরে কিন্তু এই সরকার হস্তক্ষেপ করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা বলেছেন যে আইনগুলোর কথা বলেছেন, বিভিন্ন ভারতের কথা উল্লেখ করেছেন, বিভিন্ন দেশের কথা উল্লেখ করেছেন মাননীয় সরকার দলীয় সাংসদ, কিন্তু মাননীয় স্পিকার আজকে যখন আইনগুলো অপব্যবহার করে যখন সরকার সেই আইনগুলোকে স্বাধীন, আজকে গণমাধ্যমের উপর স্বাধীনতা দিচ্ছে নাকি স্বাধীনতা খর্বিত করছে, তারা কি একবার প্রমাণ করে যাওয়ার চেষ্টা করেছেন? না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বলছেন টকশোর কথা, আজকে টকশো নাকি এমনি বন্ধ হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। তাহলে আমার প্রশ্নটি হচ্ছে সেই জায়গায় আজকে তারা টকশোগুলো বন্ধ করছে কারা, এটি আপনারা ব্যাখ্যা দিয়ে যাবেন মাননীয় স্পিকার। আজকে এই বিষয়ে দেখা যাচ্ছে তারা আজকে র্যাবের ঘটনায় বলতে যাচ্ছে মাননীয় স্পিকার, কিন্তু আজকে মাননীয় স্পিকার দেখা যায় র্যাবের ঘটনা নিয়ে আজকে বিটিভিতে একটি মাত্র তথ্য কিন্তু প্রকাশ করা হয়নি, র্যাবের খালি সুনামি গাওয়া হচ্ছে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা কিন্তু যে নিরপেক্ষ যে চ্যানেলগুলো রয়েছে আজকে র্যাবের ঘটনা নিয়ে বলা হয়, কিন্তু ফলশ্রুতিতে তাদেরকে আজকে সম্প্রচার বন্ধ করতে বাধ্য করা হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যারা বলছেন বিভিন্ন চ্যানেলগুলোর কথা, কিন্তু মাননীয় স্পিকার এই চ্যানেলগুলো মালিক আসলে কারা এবং প্রকৃত অর্থে নিরপেক্ষ চ্যানেল কয়টি রয়েছে? অর্থাৎ মাননীয় স্পিকার, আজকে যারা বলছেন প্রত্যক্ষ এবং পরোক্ষের কথা, অর্থাৎ মাননীয় স্পিকার সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে চাই মাননীয় স্পিকার আজকে এই গণমাধ্যমের স্বাধীনতা নাই মাননীয় স্পিকার, এই বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, সেটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উভয় মাননীয় স্পিকার। সুতরাং মাননীয় স্পিকার এই অংশগ্রহণ এই প্রস্তাবটি গৃহীত নয়। ধন্যবাদ মানুষের ধন্যবাদ। এবারে ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য প্রদান করবে মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী।
ধন্যবাদ মাননীয় স্পিকার, যুক্তি খণ্ডন পর্বে আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমি বলে যেতে চাই মাননীয় স্পিকার, এখানে বিতর্ক হচ্ছিল এবং বিতর্কের ক্ষেত্রে প্রথমে সংজ্ঞায়নে যে শব্দটি রয়েছিল মাননীয় স্পিকার সেটি হলো হস্তক্ষেপ মাননীয় স্পিকার, এবং আমি সংজ্ঞায়ন করে গিয়েছিলাম প্রত্যক্ষ এবং পরোক্ষ, এবং বিরোধী দলীয় নেতা এসে প্রথমেই ভুল করলেন। তিনি কি করলেন, হস্তক্ষেপের নতুন করে একটি সংজ্ঞায়ন দিয়েছেন মাননীয় স্পিকার, এবং তিনি বলেছেন আমাদেরকে সমর্থন করে নাকি নতুন সংজ্ঞায়ন দিয়েছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন বারবার ওনারা সংসদ সদস্য একটি কথা নিয়ে আসলেন, সেটি হলো আইনের কথা। মাননীয় স্পিকার, আইনের কথা কি বলতে আপনারা লজ্জা পাচ্ছেন? জি, সেই আইনটি হলো 2009 সালের 25শে মার্চ যে আইনটি প্রণয়ন করেছে তথ্য অধিকার আইন মাননীয় স্পিকার, এবং বর্তমান সরকারই এই তথ্য অধিকার আইন মাননীয় স্পিকার চালু করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকের এই সংসদে তারা কয়টি বিষয় নিয়ে আলোচনা করেছে? তারা বলল বিটিভির কথা, মাননীয় স্পিকার মান্না উনার কথা বললেন, এবং পরবর্তীতে আইনের কথা বলতে যে উনারা ফেসে যায় সেটিও বললেন না মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, আমি বলেছিলাম যে আপনাদেরকে আজকে সংসদে প্রমাণ করে যেতে হবে, যে একটি উদাহরণ দিয়ে হলো আপনারা প্রমাণ করে যান নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল সংবাদের ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে করছে মাননীয় স্পিকার, কিন্তু তারা প্রমাণ করে যেতে ব্যর্থ হয়েছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাহলে এই ক্ষেত্রে আপনি লক্ষ্য করুন 21 রাতের কথা ওনারা বললেন, 21 রাত কিন্তু মাননীয় স্পিকার এখনো চলছে। ওনারা টকশোর কথা বললেন মাননীয় স্পিকার, কিন্তু টকশো শুধু এমনি দেখানো হচ্ছে না, সেটি লাইভ টকশো দেখানো হচ্ছে মাননীয় স্পিকার, এবং লাইভ টকশো যখন দেখানোর মাননীয় স্পিকার তখন কি কোনো প্রশ্ন থাকতে পারে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, ওনারা বারবার তথ্যের কথা বললেন, কিন্তু ওই তথ্য কিন্তু ওনারা নিজেরা বিভিন্ন মিডিয়া এবং চ্যানেলের মাধ্যমে পেয়েছেন এবং সেটি এখানে উপস্থাপন করছেন মাননীয় স্পিকার, এবং তিনি আবার বলছেন যে আমরা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ তথ্য পাচ্ছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ব্যক্তি মালিকানার কথা বলছেন মাননীয় স্পিকার, ব্যক্তি মালিকানা এটি একটি ব্যবসায়ী চক্রের নিজস্ব চক্রান্ত মাননীয় স্পিকার। এখানে সরকার কি করতে পারে মাননীয় স্পিকার? সরকারের ভূমিকার কথা যদি বলি মাননীয় স্পিকার, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল সংবাদের ক্ষেত্রে সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো হস্তক্ষেপ করছে না মাননীয় স্পিকার, এবং সেটির প্রমাণ মাননীয় স্পিকার বর্তমানের যে দৈনিক পত্রিকাগুলো রয়েছে সেটি এবং চ্যানেলগুলো রয়েছে সেটি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকের এই মক পার্লামেন্টের সর্বশেষ বক্তা মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতাকে। আমরা দুটি পক্ষের বিতর্কে এখানে দেখেছি যে সরকারের পক্ষ থেকে তারা বলছেন যে আমরা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল, নিরপেক্ষ কোন সংবাদের উপর এই সরকার কোনো হস্তক্ষেপ করছে না। বলছে রাষ্ট্রবিরোধী যদি কোনো কিছু কেউ সংবাদ মাধ্যমে প্রচার করার চেষ্টা করে তাহলে জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে কিন্তু সেটা সরকার বন্ধ করতে পারে। লিমন ও কাদেরের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলেছেন যে তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হওয়ার কারণের জন্যই কিন্তু উপযুক্ত শাস্তি প্রদান করা হয়েছে, এবং বিটিভির ক্ষেত্রে বলেছে এটি একটি সরকারি প্রচার মাধ্যম, এই প্রচার মাধ্যমে বিগত সময় আপনারাও যা করেছেন এবং এই সময়ও সেভাবেই চলছে, তবে এটাকে একটা সাহিত্য শাসনের প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার জন্য বিটিভির কর্মকর্তাদের তাদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান করেছে। বলছে কোনো টকশো বন্ধ হয়েছে কিনা এবং স্পেসিফিক বলার জন্য কোনো আইনি পদক্ষেপ আছে কিনা যে এই টকশো বন্ধ হওয়ার কারণে আইনি কোনো লড়াই হয়েছে, না সেটা কিছু নাই। পদ্মা সেতুর কথা বলা হয়েছে, যোগাযোগ মন্ত্রণালয়ের কথা বলা হয়েছে, শেয়ার বাজারের কথা বলা হয়েছে, সবকিছু কিন্তু আজকে মিডিয়ায় আসছে। সুতরাং সরকার কোনোভাবেই আজকের এই যে মিডিয়ার উপর হস্তক্ষেপ, সে হস্তক্ষেপ করছে না। আমি মনে করি যে সরকারি দলের পক্ষ থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা দিতে পারতো। তারা বলতে পারতো প্রতিদিন পেপার খুললে মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী মহোদয়দের যে কার্টুনওয়ালা ছবি দেখতে পাই, সেখানে তো কোনো মন্ত্রণালয় বা কোনো সরকার, কোনো রাষ্ট্রপ্রধান তো সেখানে হস্তক্ষেপ করে না, কেন আমার কার্টুনের ছবি আঁকা হয়েছে? এই ধরনের অনেক প্রসঙ্গগুলো কিন্তু সরকারি দলের পক্ষ থেকে আজকে তাদের এই বক্তব্যের মধ্যে আমরা আনতে পারতাম। আমরা বিরোধী দলের দিকে আসি। বিরোধী দল তাদের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিয়ে কথা বলেছে, তারাও একই রকম ফ্ল্যাট কথাবার্তা বলে গিয়েছে। তারা আরো বেশি গভীরে এই ডিবেটের যাওয়া দরকার ছিল। বাংলাদেশে এই পর্যন্ত কতজন সংবাদকর্মী নিহত হয়েছে, কতজন শাস্তি হয়নি, কতটা মামলা হয়েছে, এবং সংবাদকর্মী সেই টিপু সুলতানের কথা আমাদের মনে আছে যে বিগত সরকারের সময় টিপু সুলতানের যে কিভাবে আহত করা হয়েছে, এই বিষয়গুলো তারা আরো স্পষ্টভাবে আজকের এই বক্তব্যের মধ্যে তারা আনতে পারত। তবে তারা একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে শেয়ার বাজারের প্রসঙ্গে এসে বলছে যে যাদের হাত লম্বা, যারা অনেক বড় শক্তিশালী, তাদের সংবাদ কিন্তু আমরা পত্রপত্রিকায় পাই না। সেক্ষেত্রে একজন দরবেশের কথা, বিশেষ ব্যক্তির কথা উল্লেখ করেছে, বলেছে 12ই মার্চের যে বিরোধী দলের সমাবেশ ছিল, সেই সমাবেশকে পণ্ড করার জন্য, বন্ধ করার জন্য, প্রতিহত করার জন্য মিডিয়াগুলোকে যে চাপ সৃষ্টি করা হয়েছিল, সেই চাপের কথা তারা এখানে উল্লেখ করেছে। আমরা শুনেছি দুই দলের বক্তব্য। এবার আমরা শুনবো আমাদের আয়োজনের প্রধান অতিথি, যিনি স্বাধীনতার পরবর্তী কাল থেকে এখন আমাদের সাথে আছেন, একজন আমি বিশিষ্ট সাংবাদিক বলবো না, সংবাদকর্মী হিসাবে, নিবেদিত প্রাণ হিসাবে, শুধু দেশকে ভালোবেসে, রাষ্ট্রকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে সবকিছুর ঊর্ধ্বে থেকে তার সংবাদ পরিবেশনা তিনি অব্যাহত রাখেছেন। তিনি হচ্ছেন দৈনিক সমকালের সম্মানিত সম্পাদক জনাব গোলাম সারোয়ার। আমরা আমাদের আজকের এই সম্মানিত অতিথি বিশিষ্ট সাংবাদিক জনাব গোলাম সারোয়ারের কাছ থেকে শুনবো আজকের আয়োজন নিয়ে তার বক্তব্য। আমি আজকে অভিভূত এই জন্য যে আজকের এখানে যে দুই দলের, সরকারি দল এবং বিরোধী দলের নেতা নেত্রী এবং সাংসদরা
যেভাবে তাদের শানিত ক্ষুরোধার বক্তব্য উপস্থাপন করেছেন, সেটা মনে হয় এখন বর্তমানে যারা সাংসদ আছেন তাদের কাছেও শিক্ষণীয় হতে পারে। আসলে এই যে সংবাদপত্রের স্বাধীনতা কিংবা সাংবাদিকের স্বাধীনতা যেটাই আমরা বলি, এটি কিন্তু কখনই নিশ্চিত হয়নি। এরশাদের পতনের পর থেকে প্রত্যক্ষভাবে কিন্তু একেবারে ও খবরটি যাবে না, ওই খবরটি দেওয়া যাবে না, শিরোনামটা হবে না, এরকম কিন্তু নাই। কিন্তু একটি মনস্তাত্ত্বিক সমস্যা আছে, একটা পরোক্ষ চাপ অনুভব করি। সে মনস্তাত্ত্বিক সমস্যা কিন্তু আমাদের দীর্ঘদিন থেকে আমরা অনুভব করতেছি। যেমন সাগর রুনির ব্যাপারটা উঠে এলেই আমাদের চক্ষু অশ্রুসিক্ত হয়। এই জন্য বিশেষ করে আমার সাগর এবং রুনি, আমি তখন যুগান্তরের সম্পাদক ছিলাম। সাগরের এর আগে সাংবাদিকতা শুরু করেছিল, কিন্তু রুনির সাংবাদিকতা শুরু যুগান্তর থেকেই। তাই ওদের যে মৃত্যু হলো, ওদের মৃত্যুর পরে বলা হলো যে 24 ঘন্টার মধ্যে দোষীদের ধরা হবে ইত্যাদি, কিন্তু যখন দিনের পর দিন গড়িয়ে গেল, সংবাদপত্রে আমরা যখন দেখলাম আর কিছু হচ্ছে না, তখন লেখালেখি শুরু হলো। কিন্তু এই যে আমি বিনয়ের সঙ্গেই বলবো, বিচারপতিদের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো, এমন সময় তারা এমন একটি নির্দেশনা দিলেন যাতে করে এই যে সাগরিন হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়া কিন্তু আর সংবাদপত্রে এলো না। অতি সম্প্রতি আবার বিচারালয় থেকে বিচারপতিরা বলেছেন যে আপনারা লিখতে পারেন। এই হচ্ছে একটা সমস্যা। আরেকটি সমস্যা হচ্ছে যে সরকারের সংবাদপত্রকে, মিডিয়াকে নিয়ন্ত্রণের যে একটা চেষ্টা, সেটা কিন্তু আছে। যেমন একটি উদাহরণ আমি দেই আপনাদের, ইলেকট্রনিক মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য একটি খসড়া আইন করা হয়েছিল। সেই খসড়া আইনটি ভয়াবহ। সেই খসড়া আইনটি গণমাধ্যমকে নিয়ন্ত্রণের একটা বড় ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটি শুধু ইলেকট্রনিক মিডিয়াই নয়, সেটা প্রিন্ট মিডিয়া প্রতিবাদ করেছিল এবং শেষ পর্যন্ত প্রচন্ড প্রতিবাদের মুখে কিন্তু সেই আইনটি আর পাশ হয়নি। সংবাদপত্র নিয়ন্ত্রণ করে নয়, বরং সংবাদপত্রকে স্বাধীনতা দিয়ে সংবাদপত্রের সঙ্গে যারা কাজ করেন, গণমাধ্যমে যারা কাজ করেন, ইলেকট্রনিক মিডিয়ায় যারা কাজ করেন, তাদের এইটুকু উপলব্ধি করতে হবে যে স্বাধীনতা মানে যা খুশি করা নয়, এটা বুঝতে হবে। এর সঙ্গে আমাদের বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। এই কথাটি ভুললে আমাদের চলবে না। মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা কিন্তু আমাদের দেশেই না। আমি সাম্প্রতিক একটি ঘটনা বলি, সেটা পশ্চিমবঙ্গের। তৃণমূল কিন্তু একটা বিশাল অবিশ্বাস্য বিজয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসছে, কিন্তু দেখা গেল ক্ষমতা আসার কিছুদিনের মধ্যে তার কাছে যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা তিনি পূরণ করছেন না। এটার ব্যাপারে একটি চ্যানেল আছে, স্টার আনন্দ নামে একটি চ্যানেল, স্টার গ্রুপ এবং আনন্দবাজার পত্রিকা চ্যানেলটি। গত নির্বাচনে তৃণমূলের পক্ষে এই চ্যানেলটি 24 ঘন্টা প্রচার চালিয়েছে, কিন্তু যখন দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তিনি সেভাবে কাজ করছেন না, তখন এই চ্যানেলটি পুরোপুরি জনগণের পক্ষ নিয়ে গেল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অতি সম্প্রতি আনন্দবাজার পত্রিকার সব বিজ্ঞাপন বন্ধ করে দিলেন এবং সরকারি কোনো প্রতিষ্ঠানে, সরকারের কোনো লাইব্রেরিতে আনন্দবাজার পত্রিকা রাখা বন্ধ করে দিলেন। আমি এই কথাটি এই জন্যই বললাম যে আসলে সংবাদপত্র নিয়ন্ত্রণের জন্য সরকার পক্ষ যে থাকুক চেষ্টা করে, সেখানে আমাদের শক্তি হচ্ছে আমাদের মানসিক শক্তি। আমরা যারা সংবাদপত্রে কাজ করি, ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করি, আমরা চেষ্টা করব যে কোনো হুমকির মুখে, যে কোনো ধরনের চাপের মধ্যে হলো আমরা যেন আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারি। এবং আমাদের বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস কিন্তু স্বর্ণোজ্জ্বল ইতিহাস আছে। আমরা কখনোই অন্যায়ের কাছে মাথা নত করিনি এবং কখনো কোনো সেন্সরশিপকে আমরা মানিনি। আজকে যে আলোচনা থেকে আমি বিশ্বাস করি আমাদের এই শিক্ষাই পাবো যে সরকারে যেই থাকুক না কেন, আপনারা দয়া করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। আপনাদের সকলকে অনুষ্ঠান খুব ভালো হয়েছে, সকলের বক্তব্য আমার ভালো লেগেছে এবং আমার মনে হয় আমরা যখন ছোট ছিলাম এত সুন্দর করে আমরা নিশ্চয়ই বলতে পারতাম না। আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ বিশিষ্ট সাংবাদিক জনাব গোলাম সরওয়ারকে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ না করে স্বাধীনতা দিয়ে গণমাধ্যম পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেছেন। আমরা তার কাছ থেকে শুনেছি, খুব আবেগ আপ্লুত হয়ে তিনি বলেছেন সাগর রুনির কথা যখন আসে তখন তিনি অশ্রুসিক্ত হয়ে যান। সহকর্মীর জন্য এই যে মর্মবেদনা, এটাই কিন্তু আমরা প্রত্যাশা করি আমাদের সিনিয়রদের কাছ থেকে। ধন্যবাদ জনাব গোলাম সরওয়ার, আপনি আপনার যে দৃঢ় পদক্ষেপ এখনো চালিয়ে যাচ্ছেন তার জন্য, এবং সেই সাথে আমাদের আজকের এই মক পার্লামেন্টের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ গ্রহণ করে আমাদের আসরকে আরো বেশি উজ্জ্বল করার জন্য। আমরা ফিরে আসছি আমাদের ফলাফলের দিকে। সম্মানিত বিচারক মন্ডলী তাদের রায় দিয়েছে, দুটি দলই ভালো করেছে। এটি একটি মক পার্লামেন্ট, যে পার্লামেন্টে সরকার গণমাধ্যমের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করছে না, এই প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল সরকারি দল সাউথ ইস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে, এবং এর উপর আলোচনার প্রেক্ষাপটেই আমরা হানা ভোটের মধ্যে দিয়ে আমাদের আজকের এই জয় পরাজয় নির্ধারণ করব। সম্মানিত বিচারক মন্ডলীর রায়। আজকে এই প্রস্তাবের যারা পক্ষে রয়েছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের পক্ষে রয়েছেন তারা হা বলুন,
যারা প্রস্তাবের পক্ষে রয়েছে তারা হ্যাঁ বলুন, এবং যারা এই প্রস্তাবের বিপক্ষে রয়েছেন তারা না বলুন, তারা না বলুন, তারা না বলুন। আমরা দেখতে পাচ্ছি আজকের এই ছায়া সংসদে, এই অধিবেশনে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়নি। অর্থাৎ নাযুক্ত হয়েছে, নাযুক্ত হয়েছে, নাযুক্ত হয়েছে, এবং সে কারণেই আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আমরা বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দিত করছি সরকারি দল মক পার্লামেন্টের সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে তাদের চমৎকার বক্তব্যের জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অধিবেশন, আগামী সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানে শেষ করছি।